আসসালামু আলাইকুম। আমন্ত্রণ জাগো টিভি নিউজে, সঙ্গে আছি আমি আফরিন সুমনা। শুরুতে জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। জেলেনস্কিকে পেটাননি ট্রাম্প, এটাই বিস্ময়ের রাশিয়া। পাক মিসাইলে উড়ে গেছে ভারতের ঘুম। ট্রাম্পের কাছে ক্ষমা চাইব না, তারই আমার কাছে ক্ষমা চাওয়া উচিত, জেলেনস্কি। জেলেনস্কিকে দেউলিয়া করার নীল নকশা ট্রাম্প পুতিনের। ভয় উপেক্ষা করে বাইতুল মুকাদ্দাসে প্রথম দিন তারাবিহ নামাজ আদায় করলেন 60,000 মুসল্লি। বিশ্ব মিডিয়ায় গুরুত্ব পেয়েছে বাংলাদেশের ছাত্র জনতার দল এনসিপির আত্মপ্রকাশের খবর। আসাদের পতনের পর প্রথমবার উমাইয়া মসজিদে তারাবি নামাজ আদায়, দামেস্কের মুসল্লিদের উচ্ছ্বাস। দর্শক, শিরোনামগুলো শুনছিলেন, এবার জানিয়ে দিচ্ছি বিস্তারিত। জেলেনস্কিকে পেটাননি ট্রাম্প, এটাই বিস্ময়ের, এমনই মন্তব্য করেছে রাশিয়া। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কির বৈঠক উত্তেজনা ও বাক বিতণ্ডায় পণ্ড হওয়ার জন্য জেলেনস্কিকেই দায়ী করেছে রাশিয়া। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় জেলেনস্কির কঠোর সমালোচনা করেছে। বিস্তারিত সিদ্দিকুর রহমানের রিপোর্টে। সামাজিক যোগাযোগ মাধ্যম টেলিগ্রামে পোস্ট করা এক বার্তায় রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাকারোভা বলেছেন, বৈঠকে জেলেনস্কি যে পরিমাণ ঔদ্ধত্য প্রদর্শন করেছেন তাতে তার গায়ে হাত তোলা থেকে বিরত থেকে সংযমের পরিচয় দিয়েছেন ট্রাম্প। টেলিগ্রাম পোস্টে এই প্রসঙ্গে জাকারোভা বলেন, আমি মনে করি জেলেনস্কি এ পর্যন্ত যত মিথ্যা বলেছেন সেসবের সবচেয়ে বড় মিথ্যা ছিল 2022 সালে যুদ্ধ শুরুর সময় কিয়েভ একা ছিল এবং কেউ তার পাশে ছিলেন না। যে হাত খাবার দেয় সেই হাতেই কামড় দিতে উদ্যত হয়েছিলেন জেলেনস্কি। তার ওই উদ্যতের পরও ট্রাম্প এবং ফ্রান্স তাকে শারীরিকভাবে আঘাত না করে যে সংযমের পরিচয় দিয়েছেন তা রীতিমতো বিস্ময়কর। জাকারোভার চেয়ে আরও এক ধাপ কঠোর প্রতিক্রিয়া জানিয়েছেন রাশিয়ার সাবেক প্রেসিডেন্ট এবং বর্তমানে দেশটির সর্বোচ্চ নিরাপত্তা ফোরাম রাশিয়ান সিকিউরিটি কাউন্সিলের উপপ্রধান দিমিত্রি মেদভেদেভ। টেলিগ্রাম পোস্ট করা এক বার্তায় মেদভেদেভ বলেন, এই প্রথম ট্রাম্প ওই কোকেন ক্লাউনের মুখের উপর সত্য কথা বলেছেন। তিনি বলেছেন যে কিয়েভ তৃতীয় বিশ্বযুদ্ধ নিয়ে খেলছে। এই অকৃতজ্ঞ শূকরটি শূকরের খাবারের মালিকের মতো রীতিমতো থাপ্পড় খেয়েছে। তবে এটাই যথেষ্ট নয়, আমাদের অবশ্যই এই নাৎসি মেশিনকে সহায়তা প্রদান বন্ধ করতে হবে। রাশিয়ার রাষ্ট্রায়ত্ত মানবিক সহায়তা সংস্থার প্রধান নির্বাহী ইয়েভগেনি প্রিভাকভ এক টেলিগ্রাম পোস্টে বলেছেন, বৈঠকের সবকিছু সবাই দেখেছে, কিয়েভের সভাপ্রধান দিকটি স্পষ্ট হয়ে উঠেছে, আর সেটি হলো উস্কানি, ঘৃণ্য উস্কানি। পাক মিসাইলে উড়ে গেছে ভারতের ঘুম। মধ্যরাতে পাকিস্তানের দুর্গম এক অঞ্চলে আকস্মিকভাবে আকাশে জ্বলে উঠে আলো, প্রচন্ড বিস্ফোরণে কেঁপে ওঠে পুরো এলাকা। পরে জানা যায় পাকিস্তানের সেনাবাহিনী সফলভাবে পরীক্ষা চালিয়েছে ফাতাহ-2 ব্যালিস্টিক মিসাইলের। স্বল্প পাল্লার এই মিসাইল একদিকে যেমন পাকিস্তানের সামরিক সক্ষমতা বৃদ্ধি করছে, তেমনি উদ্বেগ বাড়িয়েছে প্রতিবেশী দেশ ভারতের। বিস্তারিত প্রতিবেদনে। নতুন ফাতাহ-2 মিসাইলের রেঞ্জ 400 কিলোমিটার, যেখানে এর আগের সংস্করণ ফাতাহ-1 মাত্র 150 কিলোমিটার দূরত্ব অতিক্রম করতে পারত। পাক কর্তৃপক্ষের দাবি এটি একটি গাইডেড মিসাইল যা স্যাটেলাইট নেভিগেশন সিস্টেম দ্বারা পরিচালিত। মিসাইলটি ওড়ার সময় গতিপথ অনন্য হওয়ায় এটি শনাক্ত করা কঠিন, এমনকি পার্শ্ববর্তী দেশের এয়ার ডিফেন্স সিস্টেমেও ধরা পড়বে না। পাকিস্তানের সামরিক বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, রাশিয়া থেকে পাওয়া ভারতের ট্রিয়াফ এয়ার ডিফেন্স সিস্টেমেও ফাতাহ-2 মিসাইল শনাক্ত করতে পারবে না। এই মিসাইলের লক্ষ্য বিচ্যুতি অত্যন্ত কম, যা এটিকে আরও মারাত্মক করে তুলেছে। সামরিক বিশ্লেষকদের মতে ফাতাহ-2 পাকিস্তানের প্রতিরক্ষা সক্ষমতার গুরুত্বপূর্ণ সংযোজন, যা ভারতের জন্য নতুন চ্যালেঞ্জ। এটি শত্রুপক্ষের সামরিক স্থাপনার গভীরে প্রবেশ করে সেতু, সামরিক ঘাঁটি, যোগাযোগ ব্যবস্থা ও কন্ট্রোল সেন্টার ধ্বংস করতে পারে। আধুনিক এয়ার ডিফেন্স সিস্টেমের সুরক্ষার মধ্যেও এটি লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম। বিশ্লেষকদের মতে একাধিক ক্ষেপণাস্ত্র, রকেট সিস্টেম এবং আত্মঘাতী ড্রোনের সঙ্গে একযোগে ফাতাহ-2 উৎক্ষেপণ করলে ভারতের প্রতিরক্ষা ব্যবস্থার জন্য বড় চ্যালেঞ্জ হবে। মোবাইল লঞ্চারের মাধ্যমে উৎক্ষেপণ করা হলে শত্রুপক্ষের গোয়েন্দা নজরদারির মাধ্যমেও এটি শনাক্ত করা কঠিন হবে। ট্রাম্পের কাছে ক্ষমা চাইব না, তারই আমার কাছে ক্ষমা চাওয়া উচিত। ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি ওভাল অফিসে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে উত্তপ্ত বিনিময়ের জন্য ক্ষমা চাইতে অস্বীকার করেছেন।
খবর টাস ও ফক্স নিউজের। ফক্স নিউজকে দেওয়া সাক্ষাৎকারে জেলেনস্কি একথা বলেন। তিনি মনে করেন ট্রাম্পেরই তার কাছে ক্ষমা চাওয়া উচিত। জেলেনস্কি বলেছেন, আমি মার্কিন প্রেসিডেন্টকে সম্মান করি, আমি আমেরিকান জনগণকে সম্মান করি, আমি মনে করি আমাদের খুব খোলামেলা এবং খুব সৎ হতে হবে। জেলেনস্কি আরো বলেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে আমাদের সম্পর্ক ঐতিহাসিক, আমাদের জনগণের মধ্যে রয়েছে শক্তিশালী সম্পর্ক। শুক্রবার হোয়াইট হাউসে জেলেনস্কি ট্রাম্পের সঙ্গে সাক্ষাৎ করেন। এ সময় বৈঠকে ট্রাম্পকে চিৎকার চেঁচামেচি করতে শোনা যায়। ট্রাম্প যুক্তরাষ্ট্রের প্রতি অসম্মানজনক মন্তব্য করায় জেলেনস্কিকে তিরস্কার করেন। এ সময় মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স বলেছেন, জেলেনস্কি কিয়েভকে দেয়া সহায়তা ও সমর্থনের জন্য যুক্তরাষ্ট্রকে কখনো ধন্যবাদ জানাননি। বৈঠকের পর নির্ধারিত এক সংবাদ সম্মেলন বাতিল করা হয় এবং ইউক্রেনের প্রতিনিধি দল দ্রুত হোয়াইট হাউস ত্যাগ করে। দ্বিপাক্ষিক আলোচনা এবং ইউক্রেনীয় খনিজ সম্পদের চুক্তির আর স্বাক্ষরিত হয়নি। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি আর যেন সহ্য করতে পারছিলেন না। তার দেশকে নিয়ে যে ছেলে খেলা খেলছে যুক্তরাষ্ট্র, তা হাড়ে হাড়ে টের পাচ্ছেন তিনি। তাই তো মেজাজ হারিয়ে ফেললেন ট্রাম্পের সামনে। কোনো মার্কিন প্রেসিডেন্টের সামনে বসে চোখে চোখ রেখে এভাবে কথা বলার সাহস দেখায়নি কেউ। শুধু মার্কিন প্রেসিডেন্টই নয়, স্মরণকালে সামনাসামনি ভাবে দুই বিশ্ব নেতার এমন বাকবিতণ্ডা বিরলই বটে। সিদ্দিকুর রহমানের রিপোর্ট। বাইডেন প্রশাসন যে ইউক্রেনকে পুতিনের মতো বাঘের সামনে ঠেলে দিয়ে কত বড় বিপদে ফেলেছে তা এখন হাড়ে হাড়ে টের পাচ্ছেন জেলেনস্কি। কারণ ট্রাম্প ক্ষমতায় আসার আগে ঘোষণা দিয়েছিলেন তিনি রাশিয়া ইউক্রেন যুদ্ধ বন্ধ করবেন। ক্ষমতায় এসে উদ্যোগও নেন, কিন্তু সেই আলোচনায় কোথাও নেই ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি। অর্থাৎ তাকে ছাড়াই চলছে যুদ্ধবিরতি আর শান্তির আলোচনা। এতেই যেন মাথা খারাপ অবস্থা কিয়েভের। হয়তো মাথা চুলকিয়ে জেলেনস্কি পেছনে ফিরে তাকিয়ে দেখেন হাজার হাজার সেনা, বেসামরিক নাগরিকের প্রাণহানি আর শত শত স্থাপনা ধ্বংসের চিত্র। সেই সঙ্গে ভূখণ্ড হারিয়ে ফেলার যন্ত্রণা তো রয়েছেই। যুদ্ধের এমন পরিস্থিতিতে উল্টো ইউক্রেনের কাছে খনিজ সম্পদ চেয়ে বসেছেন ডোনাল্ড ট্রাম্প। সবকিছু মিলিয়ে দেউলিয়া হওয়ার অবস্থা তার। ট্রাম্প এখন বলছেন, বাইডেন যা পাগলামি করার করে গেছেন সেই সব হিসাব বাদ। ইউক্রেনে অত্যাধুনিক সব অস্ত্র আর কারিগরি টাকা ঢালা এখন আর কোনো যুক্তি খুঁজে পাচ্ছেন না। ফলে এই লস প্রজেক্টে ট্রাম্প নেই। কিন্তু ঠিক এই আমেরিকাই তাকে ন্যাটোতে নেওয়ার মূলা ঝুলিয়ে যুদ্ধে নামিয়ে দিয়েছিল পুতিনের বিরুদ্ধে। হোয়াইট হাউসে ট্রাম্প জেলেনস্কির তুমুল তর্ক বিতর্ক দেখে মুচকি হাসে রাশিয়া, বাহবা দিচ্ছে ট্রাম্পকে। বাধ্য হয়ে ইউক্রেন এখন ইউরোপের সহায়তা চাচ্ছে। প্রস্তাব দিয়েছে ন্যাটোকে পাশ কাটিয়ে পৃথক বাহিনী গঠন করার। কিন্তু জেলেনস্কিকে ফ্রান্স, জার্মানির মতো দাপুটে দেশ গোনায় ধরবে কিনা সেটাই বড় প্রশ্ন। ইসরায়েলের নিষেধাজ্ঞা সত্ত্বেও মুসলিমদের প্রথম কিবলা পবিত্র মসজিদুল আকসায় 60,000-এর বেশি মুসল্লি রমজানের প্রথম দিন তারাবিহ নামাজ আদায় করেছেন। এবছর চাঁদ দেখা যাওয়ার পর রমজানের প্রথম দিন ঘোষণা হওয়ার সঙ্গে সঙ্গেই শুক্রবার দিবাগত রাতে 60,000-এর বেশি মুসল্লি প্রথম কিবলা মসজিদুল আকসার দিকে ছুটে যান এবং সেখানে তারাবিহ নামাজ আদায় করেন। বিস্তারিত রিপোর্টে। কিবলা মসজিদ, কুব্বাতুস সাখরা মসজিদ এবং আশেপাশের চত্বরে মুসল্লিরা জড়ো হন এবং মসজিদুল আকসার ইমাম ও খতিব শায়েখ ইউসুফ আবু সিনাইনের ইমামতিতে এশা ও তারাবির নামাজ আদায় করেন। ফুটেজে দেখা গেছে ইসরায়েলি বাহিনী শিশুদের হয়রানি ও ভয় দেখাচ্ছে, তাদের অবমাননাকর তল্লাশি চালাচ্ছে এবং শত শত মানুষকে নামাজের জন্য মসজিদে যেতে বাধা দিচ্ছে। বিশেষ করে ইসরায়েল 55 বছরের কম বয়সী পুরুষ, 50 বছরের কম বয়সী নারী এবং 10 বছরের বেশি বয়সী শিশুদের উপর আল আকসায় প্রবেশে নিষেধাজ্ঞা ঘোষণার পর কঠোর হয় দখলদার বাহিনী। তারা অনেক মুসল্লিকে অবরুদ্ধ করে রাখে। এর আগে ইসরায়েল ঘোষণা করেছে রমজান মাসে আল আকসা মসজিদে নামাজের ক্ষেত্রে নিরাপত্তা বিধিনিষেধ আরোপ করা হবে, যার ফলে ফিলিস্তিনের বিরুদ্ধে তাদের ব্যবস্থা আরও তীব্র হবে। এরপর রমজান মাসে জেরুজালেম পুরাতন নগরী আল আকসা মসজিদ প্রাঙ্গণে নিরাপত্তা বিধিনিষেধ বাস্তবায়ন শুরু করে ইসরায়েল। বৃহস্পতিবার এক অনলাইন ব্রিফিংয়ে এ তথ্য জানান ইসরায়েলি সরকারের মুখপাত্র ডেভিড মেনসার বলেন, জননিরাপত্তার স্বার্থে প্রতি বছরের মতো স্বাভাবিক বিধিনিষেধ বলবৎ থাকবে। গণ অভ্যুত্থানে নেতৃত্ব দেয়া তরুণদের রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি এনসিপি আত্মপ্রকাশের খবর ফলাও করে প্রচার করে আন্তর্জাতিক গণমাধ্যমগুলো। আল জাজিরা, ব্লুমবার্গ, এপি ও রয়টার্সের মতো মিডিয়া এনসিপির আত্মপ্রকাশের খবর প্রচার করেছে। বিস্তারিত সিদ্দিকুর রহমানের রিপোর্টে।
রয়টার্স শিরোনাম করেছে, প্রধানমন্ত্রী হাসিনাকে ক্ষমতাচ্যুত করার পর রাজনৈতিক দল গঠন করলো বাংলাদেশি শিক্ষার্থীরা। ব্লুমবার্গ নিউজের শিরোনাম করেছে, বাংলাদেশের শিক্ষার্থীরা যারা হাসিনাকে ক্ষমতাচ্যুত করেছিল তারা নতুন রাজনৈতিক দল গঠন করেছে। নিউজের ইন্ট্রোতে বলা হয়েছে, গত বছর শিক্ষার্থীদের নেতৃত্বাধীন গণঅভ্যুত্থানের প্রধান সংগঠকরা বাংলাদেশে একটি নতুন রাজনৈতিক দল গঠন করেছেন। দক্ষিণ এশিয়ার এই দেশে আসন্ন নির্বাচনে তীব্র প্রতিদ্বন্দ্বিতার ইঙ্গিত দিচ্ছে। দেশটিতে আগামী ডিসেম্বরের মধ্যে নির্বাচন অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে। ন্যাশনাল সিটিজেন পার্টির নেতৃত্ব দেবেন নাহিদ ইসলাম। তিনি আন্দোলনকারীদের সংগঠিত করতে এবং বাংলাদেশের তৎকালীন প্রধানমন্ত্রীকে গত আগস্টে দেশ থেকে বাধ্য করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন। এপি নিউজ শিরোনাম করেছে, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ক্ষমতাচ্যুত করা বিক্ষোভের নেতৃত্ব দেওয়া বাংলাদেশি শিক্ষার্থীরা নতুন রাজনৈতিক দল গঠন করেছেন। আল জাজিরা প্রতিবেদন করেছে, প্রধানমন্ত্রী হাসিনাকে ক্ষমতাচ্যুত করা বাংলাদেশি শিক্ষার্থীরা নির্বাচনে লড়তে নতুন দল গঠন করেছে। গত বছরের গণবিক্ষোভের মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ক্ষমতাচ্যুত করা বাংলাদেশি শিক্ষার্থীরা আগামী 1 বছরের মধ্যে অনুষ্ঠিত হতে যাওয়া জাতীয় নির্বাচনের আগে একটি রাজনৈতিক দল গঠন করেছে। শুক্রবার রাজধানীর সংসদ ভবনের পাশে মানিক মিয়া এভিনিউয়ে এক সমাবেশে নতুন দল ন্যাশনাল সিটিজেন্স পার্টির নেতারা জানান, তারা বিভেদের বিরুদ্ধে জাতীয় ঐক্যের রাজনীতি, দুর্নীতির বিরুদ্ধে স্বচ্ছতা ও সুশাসন এবং একটি স্বাধীন পররাষ্ট্র নীতি অনুসরণ করে দেশ গড়তে চান। রক্তপিপাসু স্বৈরশাসক বাশার আসাদ সরকারের পতনের পর প্রথমবারের মতো সিরিয়ায় রাজধানী দামেস্কের ঐতিহাসিক উমাইয়া মসজিদে তারাবিহ নামাজ অনুষ্ঠিত হয়েছে। এতে শত শত সিরীয় নাগরিক অংশগ্রহণ করেন। পবিত্র রমজান উপলক্ষে সংস্কার কাজ শেষ হওয়ার পর মসজিদটি মুসল্লিদের জন্য উন্মুক্ত করা হয়। শুক্রবার দিবাগত রাত প্রথম তারাবিহ নামাজ শেষে সেখানে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। শাম বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি বিভাগের অধ্যাপক রাগাত ফয়সাল তুরস্কের আনাদুলু এজেন্সিকে দেওয়া সাক্ষাৎকারে বলেন, বাশার আসাদ সরকারের পতনের পর এই প্রথম আমরা স্বাধীনভাবে রমজান পালন করছি। এটি আমাদের জন্য সত্যি অনেক আনন্দের মুহূর্ত। অনেক বছর পর উমাইরা মসজিদে প্রবেশের অনুভূতি প্রকাশ করে তিনি বলেন, আমাদের বাড়ি মসজিদের পাশেই ছিল, কিন্তু ভয় ও আতঙ্কের কারণে এর আগে আসতে পারতাম না। আজ যখন মসজিদ আমাদের হয়ে গেছে তখনই এখানে আসার সিদ্ধান্ত নিয়েছি। আলহামদুলিল্লাহ, আমরা অবশেষে নিপীড়ন থেকে মুক্ত হয়েছি। তিনি আরো বলেন, আগে এই মসজিদ আমাদের ছিল না। এর পাশ দিয়ে যাওয়ার সময় দেখতাম সেখানে এমন লোকজন বসেছিল যারা আমাদের মতো নয়। সিরিয়ার দামেস্কের পূর্ব গৌতার বাসিন্দা বাহা কুরশদ বলেন, এটি আমাদের প্রথম রমজান যা আমরা বাশার আসাদ ছাড়া পালন করছি। এই প্রথম আমরা অনুভব করছি এই দেশটা আমাদেরই, আমাদের ভূমির প্রতিটি ইঞ্চি আমাদের। এর চেয়ে আনন্দের আর কিছু হতে পারে না। তিনি আরো বলেন, রমজানের এই খুশি জনগণের মাঝেও স্পষ্টভাবে দৃশ্যমান। সবাই আনন্দিত, আমরা অনেক বেশি আনন্দিত। আমরা চাই দেশের সকল মানুষের অবস্থার উন্নতি হোক। বাহা কুরশদ অতীতের রমজানের স্মৃতি মনে করে বলেন, সে সময় রমজান অনেক কঠিন ছিল। আলহামদুলিল্লাহ, সেই অন্ধকার দিন শেষ হয়েছে। তখন আমরা দুঃখ, কষ্ট, অভাব ও দুর্দশার মধ্যে দিন কাটাতাম। দর্শক, এই ছিল এখনকার মতো জাগো টিভি নিউজে। যাবার আগে সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার। জেলেনস্কিকে পেটাননি ট্রাম্প, এটাই বিস্ময়ের রাশিয়া। পাক মিসাইলে উড়ে গেছে ভারতের ঘুম। ট্রাম্পের কাছে ক্ষমা চাইবো না, তারই আমার কাছে ক্ষমা চাওয়া উচিত, জেলেনস্কি। জেলেনস্কিকে দেউলিয়া করার নীল নকশা ট্রাম্প পুতিনের। ভয় উপেক্ষা করে বাইতুল মুকাদ্দাসে প্রথম দিন তারাবিহ নামাজ আদায় করলেন 60,000 মুসল্লি। বিশ্ব মিডিয়ায় গুরুত্ব পেয়েছে বাংলাদেশের ছাত্র জনতার দল এনসিপির আত্মপ্রকাশের খবর। আসাদের পতনের পর প্রথমবার উমাইয়া মসজিদে তারাবি নামাজ আদায়, দামেস্কের মুসল্লিদের উচ্ছ্বাস। এখনকার মতো এই পর্যন্ত। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।